ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ফার্স্ট সেমিস্টার। তোমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করব, ফার্স্ট যে টপিকটা আমরা স্টার্ট করব, চ্যাপ্টার না বলে টপিক বলি বেটার, সেটা হলো ক্যালকুলাস বা তোমাদের একদম ফার্স্ট ইউনিট। আমি তোমাদের সিলেবাসটা একটু দেখাই, তাহলে আইডিয়াটা আরো ক্লিয়ার হবে। একটু সিলেবাস নিয়ে কথা বলে দিই যে ক্যালকুলাসের মধ্যে কি আছে না আছে সেই ব্যাপারটা একটু ডিটেইলসে বলি। আচ্ছা, এখন অনেকে জয়েন করছো, ঠিক আছে। দেখো, আমি একটু সিলেবাসটা ফার্স্টে বলে দিই, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ আমাদের কি করতে হবে এই জিনিসটার মধ্যে। এমনিতেও তোমাদের সিলেবাসের পিডিএফ আশা করছি সকলের কাছে আছে, এমন কেউ নেই যার কাছে সিলেবাস নেই, তো সকলের কাছেই আছে সিলেবাস মোর অর লেস। আমি একটু যেটা বলতে চাই সেটা হলো তোমাদের যারা মেজরের স্টুডেন্ট বা মাইনরের স্টুডেন্ট, মেজর মাইনর ম্যাথসে যাই হোক না কেন, সিলেবাসটা সেম। তোমাদের যে পেপারটা এখন শুরু হতে চলেছে সেটার নাম হচ্ছে CC1 বা DSCC1। তো এর মধ্যে কি কি আছে? এর মধ্যে মেইনলি তিনটে পার্ট আছে, তিনটে পার্ট, ঠিক আছে। টোটাল ফুল মার্কস 100, পরীক্ষা হবে 75 মানে 75 মার্কসের রিটেন এক্সাম হবে, মানে বড় যে পরীক্ষাটা হয় কলেজে সেই পরীক্ষাটা, যেটা ইউনিভার্সিটি কন্ডাক্ট করে। আর টিউটোরিয়াল আছে 25 মার্কসের, যেটা কলেজ তোমাদেরকে অ্যাওয়ার্ড দেবে 25 মার্কস। কলেজ টিউটোরিয়াল এক্সাম নিয়ে তোমাদেরকে সেই মার্কসটা দিয়ে ইউনিভার্সিটিতে পাঠাবে, যে তুমি 25 এর মধ্যে কত পেয়েছো। চেষ্টা করবে কলেজের যে কাজকর্মগুলো, মানে কলেজ যেভাবে পড়ায় টড়ায় সেই জিনিসগুলোকে একটু স্ট্রিক্টলি ফলো করবে, যাতে এই 25 এর মধ্যে, অনেক কলেজ তো 25 এ 25ই দিয়ে দেয়, আর যারা একটু ঝামেলা করে এরকম কিছু কলেজ আছে, তারা কিছু না হলেও ধরো 22-23 তো দেবেই, কিন্তু তখনই 22-23 দেবে যখন তুমি কলেজের রেগুলার স্টুডেন্ট হবে। তো চেষ্টা করবে অ্যাটলিস্ট কলেজের রেগুলারলি মুখটা দেখানোর এবং যা যা বলবে সেই কাজগুলো করার, তাতে এই মার্কসটা তুমি পুরোটা পাবে। এখানে একটা 25 মার্কস আছে, আর একটা পরে আসছি, আর একটা পেপারও আছে সেটা বলছি। তো দেখো, এখানে ফুল মার্কস তোমার 100, 75 মার্কসের থিওরি, ঠিক আছে, ওকে। তো মেজর হোক কি মাইনর, সিলেবাসটা সেম। আমাদের সিলেবাসে এখানে দেখবে তিনটে পার্ট আছে, একটা হচ্ছে ক্যালকুলাস, একটা হচ্ছে জিওমেট্রি, একটা হচ্ছে ভেক্টর অ্যানালিসিস, ঠিক আছে। এটা তোমার ম্যাথসের ফার্স্ট পেপার। এবার যে সমস্ত স্টুডেন্টদের আমাদের আরেকটা পেপার আছে, মানে তোমরা যারা ম্যাথসের মেজর স্টুডেন্ট তাদের রয়েছে, মাইনর স্টুডেন্টদের এই পেপারটা নেই, মেজরদের রয়েছে, মানে অনার্সের স্টুডেন্টদের রয়েছে, সেটা হলো SECA। দেখো, সেক পেপার বা SEC পেপার কিন্তু সবারই আছে, সে তুমি ম্যাথসে মেজর হও বা অন্য কোনো সাবজেক্টে মেজর হও না কেন। যদি ম্যাথসে মেজর হও তাহলে সেক পেপারটা ম্যাথসের পড়তে হবে, যদি অন্য কোনো সাবজেক্টে মেজর হও তাহলে সেক পেপারটা সেই সাবজেক্টের পড়তে হচ্ছে। তো ম্যাথসের মেজর পেপারের সাথে সেক পেপার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজ উইথ ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন। এখানেও মার্কসটা সেম, 75 মার্কসের থিওরি পরীক্ষা আর 25 মার্কসের টিউটোরিয়াল পরীক্ষা। যদিও আমি আজকে এটার বিষয়ে খুব একটা কিছু বলবো না, কারণ এটা আজকের ডিসকাশনে আসবে না, যখন সি প্রোগ্রামের ক্লাস শুরু হবে তার মধ্যে সেই কথাটা বলা হবে, ঠিক আছে। তো আজকে আমি সি প্রোগ্রামের ভেতর বলছি না, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ভয় পাওয়ার কিছু নেই। যাদের কম্পিউটার জানাও নেই তাদের জন্যও জিনিসটা সেইভাবেই পড়ানো হবে যাতে কোনো সমস্যা না হয়, সুতরাং টেনশনের বিষয় না, ঠিক আছে। আমি চলে আসছি তোমাদের CC1 বা DSCC1 এর সিলেবাসে। আচ্ছা, একটা কথা এইখানটা আমি বলে দিই, একটা কথা এইখানটায় আমি বলে দিই, সেটা হলো যে আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেই চ্যাপ্টারটা তোমাদের ক্যালকুলাসের পার্ট। তাই শুরু করার আগে ক্যালকুলাসের সিলেবাসটা আমি একটু বলে দিই, বাকি যে যে পার্ট যখন যখন শুরু হবে তখন তার ডিটেইল সিলেবাস স্টাডি করে আমরা শুরু করব। তো আমি আসছি ক্যালকুলাসের সিলেবাসে। আচ্ছা, মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে হয় না হয় সবটাই দেখাবো, আগে আমি একটু সিলেবাসটা বলে দিই, ঠিক আছে। দেখো, তো ক্যালকুলাস হচ্ছে তোমাদের দুটো পার্টে ভাগ করা। একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, যেখানে ডেরিভেটিভের সাহায্যে সবকিছু করা হয়, আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস, যেখানে ইন্টিগ্রেশনের সাহায্যে সবকিছু করা হয়। আগের দিন আমি কিছুটা হলেও তোমাদের বলেছিলাম যে ডিফারেন্সিয়েশনের সাহায্যে এবং ইন্টিগ্রেশনের সাহায্যে কিভাবে সিলেবাসটা ভাগ করা রয়েছে। যেমন ধরো, এটা তোমার ইউনিট 1 এর সিলেবাস বা গ্রুপ A এর সিলেবাস, ইউনিট 1 বলতে পারো বা গ্রুপ A বলতে পারো, যাই বলো না কেন। তো গ্রুপ A এর সিলেবাসের মধ্যে
তোমার শুরু হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি অফ এ ফাংশন এট এ পয়েন্ট ইন অ্যান ইন্টারভ্যাল, সেখান থেকে স্টার্ট হচ্ছে। তারপরে মিনিং অফ সাইন অফ ডেরিভেটিভ, তারপর হাইপারবোলিক ফাংশন, তারপর হায়ার অর্ডার ডেরিভেটিভ বা এটাকে আমরা বলে থাকি সাকসেসিভ ডেরিভেটিভ, এই কথাটা বলি হায়ার অর্ডার ডেরিভেটিভ বা সাকসেসিভ ডেরিভেটিভ, এখান থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হবে আমাদের সিলেবাস, মানে আমাদের পড়াশোনাটা। লিবনিজ রুল অফ ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভের একটা নিয়ম, লিবনিজ রুল, and its applications এবং তার অ্যাপ্লিকেশন, লিবনিজ রুলের অ্যাপ্লিকেশন, ঠিক আছে? আচ্ছা, to the problems of the type this, বলে দিয়েছি যে কি টাইপের প্রবলেমে লিবনিজ রুল তোমাকে অ্যাপ্লাই করতে হবে, বলে দিয়েছি, ঠিক আছে? ওকে, ইন্টারমিডিয়েট ফর্ম এল হসপিটালস রুল, এটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস, এই পর্যন্ত এল হসপিটালস রুল, ঠিক আছে? স্টেটমেন্ট এন্ড এক্সাম্পল, এই পর্যন্ত তোমার ডিফারেনশিয়াল ক্যালকুলাস আসলো। এরপরে যখন ইন্টিগ্রাল ক্যালকুলাসের কথা বলছি, ইন্টিগ্রাল ক্যালকুলাস শুরু হচ্ছে তারপর থেকে রিডাকশন ফর্মুলা, ডেরিভেশনস এন্ড ইলাস্ট্রেশনস অফ রিডাকশন ফর্মুলা অফ দ্য টাইপ বলে কিছু সিলেক্টেড টাইপ দিয়েছে, মানে এই টাইপের রিডাকশন ফর্মুলাই তোমাকে করতে হবে, বাকি টাইপের রিডাকশন ফর্মুলা আর সিলেবাসে দেয়নি, ঠিক আছে? এবার তুমি বলতে পারো যে তাহলে বাকি টাইপের সিলেবাসে কি, মানে বাকি টাইপের রিডাকশন ফর্মুলার প্রুফ কি আসবে না বা অ্যাপ্লিকেশন কি আসবে না? সিলেবাসে যতটা দিয়েছে ততটাই আসবে, এর আশেপাশে দু একটা জিনিস আসতে পারে, তবে এখান থেকে খুব ডিফারেন্ট কিছু আসবে না, ঠিক আছে? আচ্ছা, তারপর প্যারামেট্রিক ইকুয়েশন, প্যারামেট্রাইজিং এ কার্ভ, আর্ক লেন্থ অফ এ কার্ভ, আর্ক লেন্থ অফ প্যারামেট্রিক কার্ভ, এরিয়া আন্ডার এ কার্ভ, এরিয়া এন্ড ভলিউম অফ সারফেস অফ রেভলিউশন, রাফলি মোটের উপর মোটামুটি এটাই তোমার সিলেবাস, ঠিক আছে? এর ভেতরে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ডিটেইলসে পড়ব, আপাতত খুব বেশি কিছু এই সিলেবাস নিয়ে বলার নেই, আমি সিলেবাসের একটু ক্লাসিফিকেশন করে দিচ্ছি শুধুমাত্র বোঝার সুবিধার জন্য তোমাদের আপাতত, তারপরে আমি একটা চ্যাপ্টারে ঢুকে যাব, মানে যে চ্যাপ্টার স্টার্ট হবে সেই চ্যাপ্টারের মধ্যে ঢুকে যাব, ঠিক আছে? দেখো ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মধ্যে তুমি কি দেখলে, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের মধ্যে কি কি আছে দেখলে, প্রথমত দেখলে যে ডিফারেন্সিয়েবিলিটি আছে, মানে তুমি ডেরিভেটিভ যেটাকে করো বা ডিফারেন্সিয়েশন যেটাকে করো, তো ডিফারেন্সিয়েশন করতে গেলে ডিফারেন্সিয়েশন কখন করা যায়, কাকে করা যায়, কি তার কন্ডিশন, সেই কনসেপ্টটা আছে, ঠিক আছে? যদি এখান থেকে ডিফারেন্সিয়েবিলিটি থেকে খুব বেশি কিছু প্রশ্ন আসে না, ঠিক আছে, তবু জাস্ট সিলেবাসে আছে। সাইন অফ ডেরিভেটিভ, ডেরিভেটিভের সাইন, তার যে তাৎপর্য, তার যে কি বলে ওটাকে সিগনিফিকেন্স, ডেরিভেটিভের সাইন কেমন হলে সেখান থেকে কি কনক্লুশন নেওয়া যায় সেটা আছে এখানে। তারপর আছে হায়ার অর্ডার ডেরিভেটিভ, মানে ফার্স্ট অর্ডারের পর সেকেন্ড অর্ডার, তারপরে থার্ড অর্ডার, তারপরে ফোর্থ অর্ডার, ঠিক আছে, হায়ার অর্ডার ডেরিভেটিভ। তারপরে লিবনিজ রুল, এই দুটো অ্যাকচুয়ালি একই সাথে জোড়া আছে, হায়ার অর্ডার ডেরিভেটিভ এন্ড লিবনিজ রুল, মানে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে হায়ার অর্ডার ডেরিভেটিভ এন্ড লিবনিজ রুল, বা আমরা চ্যাপ্টারটাকে বলি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, একই চ্যাপ্টার, ঠিক আছে? তারপরে এল হসপিটালস রুল আর এই জিনিসগুলোর অ্যাপ্লিকেশন, টুকটাক অ্যাপ্লিকেশন, এই জিনিসগুলোকে একসাথে অ্যাপ্লাই করা হয়, এটা তোমার ডিফারেনশিয়াল ক্যালকুলাস, ঠিক আছে? এবার ইন্টিগ্রাল ক্যালকুলাস কি? ইন্টিগ্রাল ক্যালকুলাস হচ্ছে রিডাকশন ফর্মুলা, আর্ক লেন্থ, এরিয়া আন্ডার এ কার্ভ, এরিয়া এন্ড ভলিউম অফ সারফেস অফ রেভলিউশন, আমি ভাগ করে দেখিয়ে দিয়েছি, এখান থেকে এই জিনিসটাকে তুলে আনা হয়েছে, ঠিক আছে? তবে হ্যাঁ, এখানে আরো কিছু ডিটেইলসে অনেক কিছু লেখা আছে, আমি সবগুলো লিখিনি, যেমন ধরো এখানে তোমাকে বলে দিয়েছে যে লিবনিজ রুল কাদের জন্য অ্যাপ্লাই করবে, সেই ফাংশনগুলো বলে দিয়েছি, e টু দি পাওয়ার ax প্লাস b ইনটু sin x, e টু দি পাওয়ার ax প্লাস b ইনটু cos x, যেমন বলেছে সেই অনুযায়ী আমাদেরকে মেইনটেইন করতে হবে, ফলো করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যা যা বলেছে আমি আর সেই ডিটেইলসে যাচ্ছি না, যা যা বলেছে সেই অনুযায়ী আমাদেরকে মেইনটেইন করতে হবে, ঠিক আছে? ব্যাস, চলো যেটা বলছিলাম, হ্যাঁ দেখো এই যে দুটো সিলেবাস রয়েছে, এই দুটোর মধ্যে কমন যে পার্টটা, মানে দুটোর মধ্যেই যেটা পড়তে হবে, মানে দুটো পড়ার জন্য যেটা তোমাকে জানতে হবে, যে দুটো জিনিস, সেটা হচ্ছে হাইপারবোলিক ফাংশন আর হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশনস, ঠিক আছে? এই দুটো জিনিস, হাইপারবোলিক ফাংশন এবং প্যারামেট্রিক ইকুয়েশন, তোমার ডিফারেনশিয়াল ক্যালকুলাসেও লাগবে, তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাসেও লাগবে, ঠিক আছে? আমি একটু সিলেবাসের ভাগটাও বলে দিই, যে আমরা, তোমরা তো জানো আমরা দুজন মিলে তোমাদের পুরো সিলেবাসটা পড়াবো, তো একটু ভাগটা বলে দিই যে আমরা কে কি পড়াই, সেই ব্যাপারটাও একটু বলে দিই, ঠিক আছে? তাহলে তোমাদের আইডিয়াটাও ক্লিয়ার হয়ে যাবে, জিনিসটা জানতেও পেরে যাবে, ঠিক আছে? দেখো মেইনলি আমরা এইভাবে পড়াই, পুরো ক্যালকুলাসটা আমি পড়াই, এবং মানে তোমাদের যেটা গ্রুপ এ, পুরো ফুল ক্যালকুলাস, ঠিক আছে? ফুল ক্যালকুলাস আমি পড়াই, এবং
এই ভেক্টরটা আমি পড়াই, ঠিক আছে? ওকে, বোঝা গেল? ক্যালকুলাস এবং ভেক্টরটা আমি পড়াই মেনলি, ঠিক আছে? মোহিত স্যার জিওমেট্রিটা পড়ান। জিওমেট্রিটা দেখে অনেক ছোট মনে হচ্ছে, বাট এর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু আছে, ঠিক আছে? ক্যালকুলাস এবং ভেক্টর যে তুলনায় জিনিস দিয়েছে তার এখানে জিওমেট্রিতে তুমি দেখলে বুঝতেই পারবে না যে কত কিছু আছে, কিন্তু অনেক কিছু আছে এর মধ্যে, ঠিক আছে? জিওমেট্রিটা মোহিত স্যার পড়ান। আর তোমাদের যে সি প্রোগ্রামিং আছে সেটা আমরা দুজনেই পড়াই। একজন আমরা গ্রামার পার্টটা পড়াই আর একজন প্রোগ্রামিং পার্টটা পড়াই। যেমন আমি প্রোগ্রামিং পার্টটা পড়াই সি প্রোগ্রামিং এর, আর মোহিত স্যার গ্রামার পার্টটা পড়ান, ঠিক আছে? তো এইভাবে তোমাদেরকে পুরো সিলেবাসটা আমরা দুজন মিলে কভার করি। আমাদের পার্টগুলো তোমাদেরকে বলে দিলাম। আমার পার্ট হচ্ছে এখানে ক্যালকুলাস আর ভেক্টর তোমাদের সিসি পেপারে বা মেন পেপারে, ঠিক আছে? আর প্রোগ্রামিং পেপারে মানে সি প্রোগ্রামিং পেপারে আমার পার্ট হচ্ছে প্রোগ্রামিং, মানে প্রোগ্রাম করাটা, যেটাকে বলে প্রোগ্রাম করা, প্রোগ্রামিং, সেটা আমার পার্ট, ঠিক আছে? মোহিত স্যারের পার্ট হচ্ছে এখানে জিওমেট্রি আর সি প্রোগ্রামিং এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্রামার অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা তুমি বলতে পারো থিওরি পার্টটা, ওটা মোহিত স্যারের পোরশন। সি প্রোগ্রামিং এর যে মেন থিওরি পার্টটা ওটা মোহিত স্যারের পোরশন, সি প্রোগ্রামিং এর অ্যাপ্লিকেশন পার্টটা আমার পোরশন, ঠিক আছে? আর এখানে ক্যালকুলাস পার্টটা আমার পোরশন, ভেক্টর পার্টটা আমার পোরশন, আর মোহিত স্যারের পোরশন এখানে হচ্ছে জিওমেট্রি পার্টটা, ঠিক আছে? এটা গেল সিলেবাসের ব্যাপারটা। আমি একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিই, যেহেতু হাতের কাছে আছে একটু বলে দেওয়াটা বেটার, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। এই যে তুমি দেখতে পাচ্ছ ম্যাথমেটিক্স কোয়েশ্চেন প্যাটার্ন ফর মেজর পেপার, ঠিক আছে? এর নিচে দেখতে পাবে কোয়েশ্চেন প্যাটার্ন ফর মাইনর পেপার। আমি একটু তোমাদেরকে বলি কোয়েশ্চেন প্যাটার্ন ফর মাইনর পেপার, একটু তোমাদেরকে বলি। কোয়েশ্চেন প্যাটার্ন তুমি যেটা দেখছো এটা অফিশিয়ালি পাবলিশড ফ্রম সিইউ, বাট তুমি ওয়েবসাইটে পাবে না, তোমার ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবে না। তোমাদের মধ্যে কয়েকজন আছো, দু একজন যারা অন্যান্য ইউনিভার্সিটিতে আছো, তাদের রেসপেক্টিভ যে কোয়েশ্চেন প্যাটার্ন সেই প্যাটার্নে তাদেরকে পরীক্ষা দিতে হবে। এটা ইউনিভার্সিটি অফ ক্যালকাটার কোয়েশ্চেন প্যাটার্ন, ঠিক আছে? আমি একটু জাস্ট কয়েকটা জিনিস এখানে মেনশন করি। দেখো তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা এরকম ভাবে তৈরি করেছে যে শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, মানে এখানে 2 মার্কসের কোয়েশ্চেন আসবে। 2 মার্কসের কোয়েশ্চেন কটা আসবে বলেছে? বলছে আউট অফ 3 কোয়েশ্চেন 2 questions are to be attempted out of 3 questions each carrying 2 marks। প্রত্যেকটা 2 মার্কসের কোয়েশ্চেন, তিনটের মধ্যে দুটো অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? লং কোয়েশ্চেনে ক্যালকুলাসে 4 questions are to be attempted out of 6 questions each carrying 4 marks। 6টার মধ্যে 4টে অ্যাটেন্ড করতে হবে, প্রত্যেকটা 4 মার্কস করে। এটা গেল ক্যালকুলাসে। এবার আসি ভেক্টরে। ভেক্টরে দেখো তোমাকে 2 questions are to be attempted out of 3 questions each of carrying 2 marks। তিনটের মধ্যে দুটো অ্যাটেন্ড করতে হবে, প্রত্যেকটা 2 নাম্বার করে। আচ্ছা, 4 questions are to be attempted out of 6 each carrying 2 marks, each carrying 4 marks। তার মানে অ্যাকচুয়ালি ক্যালকুলাস আর ভেক্টরের কোয়েশ্চেন প্যাটার্ন সেম। এবার আসছে জিওমেট্রি। জিওমেট্রিতে 2 questions has to be attempted out of 3 questions each of 2.5 marks। প্রত্যেকটা 2.5 মার্কসের কোয়েশ্চেন, ঠিক আছে? একটু ডিফারেন্ট কোয়েশ্চেন প্যাটার্ন জিওমেট্রি, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো 5 questions are to be attempted out of 8 questions each carrying 6 marks। এখানে একটু ডিফারেন্ট প্যাটার্ন, ঠিক আছে? এটা গেল মেজরের তোমাদের CC1 এর কোয়েশ্চেন প্যাটার্ন। আমি একেবারে যখন বলছি পুরোটাই বলে দিই। এবার আসছে সেক পেপার, আমাদের সি ল্যাঙ্গুয়েজ যেটা, তার কোয়েশ্চেন প্যাটার্নটা, ঠিক আছে? সেক পেপারের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু দেখে নাও। দেখো সেক পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে 5 questions are to be attempted out of 7 questions each carrying 3 marks। প্রথমে 7টার মধ্যে 5টা করতে হবে, প্রত্যেকটা 3 মার্কস করে। তারপরে 5 questions are to be attempted out of 7 questions each carrying 8 marks। প্রত্যেকটা 8 নম্বরের কোয়েশ্চেন, 8 মার্কসের কোয়েশ্চেন। 8 মার্কসের কোয়েশ্চেন মানে কি গোটা 8 মার্কসের কোয়েশ্চেন তা নয়, ওর মধ্যে ডিভিশন থাকে। ধরো একটা 8 মার্কসের কোয়েশ্চেনকে এইভাবে ভেঙে দিল, 2 + 2 + 2 + 2, 8 মার্কস হয়ে গেল, ঠিক আছে? তো এরকম কোয়েশ্চেন টোটাল 5টা তোমাকে করতে হবে আউট অফ 7, 7টার মধ্যে 5টা করতে হবে, ঠিক আছে? তারপরে চলে আসছি 10 মার্কসের কোয়েশ্চেন। 2 questions are to be attempted out of 3 each carrying 10 marks। তাহলে তিনটের মধ্যে দুটো করতে হবে, প্রত্যেকটা 10 মার্কস করে। 10 মার্কস মানে কি গোটা 10 মার্কস না, গোটা 10 মার্কস কখনোই দেবে না, সেই লেভেলের কোয়েশ্চেন কখনো হয়ও না। হ্যাঁ, হতে পারে ধরো একটা প্রোগ্রাম দিল, ছোট ছোট প্রোগ্রামে অনেক অনেক মার্কস দেয়, প্রোগ্রামে 6 নাম্বার দিয়ে দিল, দিতে পারে সেটা ছোট প্রোগ্রাম, যেটা আমি তোমাকে করাবো বলেছি প্রোগ্রামিং, যেটাকে অ্যাপ্লিকেশন অফ সি প্রোগ্রাম বলে, ঠিক আছে? ওকে, কিন্তু ম্যাক্সিমাম টাইম যেটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন হয় সেগুলো সবসময় ছোট ছোট কোয়েশ্চেন হয়, 2 নাম্বার 3 নাম্বার, বড় জোর 3 নাম্বার, 3-এর বেশি থিওরিটিক্যাল কোয়েশ্চেন হয় না। প্রোগ্রাম যদি করতে দেয় তোমার সেক্ষেত্রে 5 বা 6 দিতে পারে, ঠিক আছে? চলো
এটা গেল তোমার সি প্রোগ্রামিং এর কোয়েশ্চেন প্যাটার্ন, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আমি একটু মাইনরের কোয়েশ্চেন প্যাটার্নটাও বলে দিই, যারা মাইনরের এখানে আছো তাদের জন্য। দেখো মাইনরও অলমোস্ট সেম, ক্যালকুলাস থেকে একটু দেখে নাও। ক্যালকুলাসে 4টে অ্যাটেম্প করতে হবে, 7টার মধ্যে 2 মার্কস করে প্রত্যেকটা, ঠিক আছে। আর লং কোয়েশ্চেন 3টে অ্যাটেম্প করতে হবে, 6টার মধ্যে প্রত্যেকটা 4 নাম্বার করে, এটা ক্যালকুলাস, ঠিক আছে। এবার আসছি ভেক্টর। ভেক্টরে 4টে করতে হবে, 7টার মধ্যে প্রত্যেকটা 2 মার্কস করে, 3টে করতে হবে, 6টার মধ্যে প্রত্যেকটা 4 মার্কস করে, এটা ভেক্টর হয়ে গেল। এবার জিওমেট্রি। জিওমেট্রি কোশ্চেন প্যাটার্ন হচ্ছে 2টো করতে হবে 4টের মধ্যে প্রত্যেকটা 2.5 মার্কস করে, 5টা করতে হবে 9টার মধ্যে প্রত্যেকটা 6 মার্কস করে, 6 মার্কস করে, ঠিক আছে। একটু এপাশ ওপাশ করেছে, অলমোস্ট মোর অর লেস সেম, ঠিক আছে। আমি বারবার বলছি, মেজর হোক ম্যাথসে বা মাইনর যাই হোক না কেন, সিলেবাস এন্ড কোশ্চেন প্যাটার্ন, সিলেবাস তো পুরোপুরি সেম, কোশ্চেন প্যাটার্ন অলমোস্ট সেম, ঠিক আছে। স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন অলমোস্ট সেম, শুধু প্যাটার্নটা আলাদা করে দিয়েছে। স্ট্যান্ডার্ড অফ কোশ্চেনটা একটু আদ্র এপাশ ওপাশ রাখে, খুব বেশি কিছু ম্যাটার করে না সেটা, ঠিক আছে। আমি কোশ্চেন প্যাটার্ন বলে দিলাম এই কারণেই, যাতে তুমি প্রথম দিন থেকে প্রিপেয়ার হতে পারো, সেইটা মাথায় রেখে যে পরীক্ষায় তোমায় ভালো স্কোর করতে হবে। একটা জিনিস আমি বারবার বলি, ক্লাসে শেখা, বাড়িতে প্র্যাকটিস করা, এই দুটোকে তোমায় রেগুলারলি করতে হবে। ক্লাসে তুমি শিখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। অনেকে মনে করো যে ক্লাসে করে গেলাম তাহলে জিনিসটা যথেষ্ট, কখনো যথেষ্ট নয়। ক্লাসে তুমি শিখছো, প্র্যাকটিস করছো না। প্র্যাকটিস করা আর শেখার মধ্যে অনেক তফাৎ আছে। প্র্যাকটিস মেক্স আ হিউম্যান পারফেক্ট। তুমি তোমার মধ্যে যে ভুলভ্রান্তিগুলো আছে, পৃথিবীর সবার মধ্যে ভুলভ্রান্তি আছে, ঠিক আছে। যাকে তুমি নিজের আইডল মনে করো, নিজের মানে তুমি তার মতো হতে চাও, তার মধ্যেও ভুলভ্রান্তি আছে। এবার আমাদের চোখে যেটা সেরা, যে মানুষটা সেরা, সে কেন সেরা? বিকজ সে আস্তে আস্তে প্র্যাকটিসের থ্রু নিজের এররগুলোকে, নিজের ভুলভ্রান্তিগুলোকে কমিয়েছে। তুমিও যদি সেরা হতে চাও তাহলে তোমাকেও থ্রু প্র্যাকটিস নিজের ভুলভ্রান্তিগুলো কমাতে হবে। যত প্র্যাকটিস করবে তত তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার এররগুলো আস্তে আস্তে কমছে, ভুলগুলো আস্তে আস্তে কমছে। আর যত প্র্যাকটিস করবে না, তুমি জানতেই পারবে না যে তোমার মধ্যে কত ভুল আছে, কত এরর আছে। তোমার কাজ একটাই, ক্লাসে শেখো, বাড়িতে প্র্যাকটিস করে নিজের ভুলগুলো কমাও। তার জন্য আমরা কি হেল্প করতে পারবো? আমরা রেগুলার অফলাইন ক্লাসে তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট করব, তোমাদের খাতা দেখব যে কিভাবে তোমরা খাতায় লিখছো, প্র্যাকটিস করছো কিনা, সেই প্র্যাকটিস খাতা দেখব, ঠিক আছে। দেখার পর তোমাকে আমরা এখানে একটা মার্কস দেব যে ঠিক আছে তুমি যে প্র্যাকটিসটা করেছো তুমি এত পেলে। প্রত্যেক সপ্তাহে আমাদের একটা মার্কস অ্যালটেড থাকবে প্রত্যেকটা স্টুডেন্টের পেছনে, ঠিক আছে। দেখবে সপ্তাহের শেষে, মানে মাসের শেষে প্রত্যেকটা স্টুডেন্ট 40-এর মধ্যে কত পেলো বা 50-এর মধ্যে কত পেলো। কোনো মাসে 5টা সপ্তাহ থাকে, কোনো মাসে 4টে সপ্তাহ থাকে, ঠিক আছে। আমাদের সেটা পাবলিশ করব, আমরা পাবলিশ করি, আমরা প্রতি বছরেই করি যে একটা স্টুডেন্ট, মানে ধরো যতজন স্টুডেন্ট আছে সবাই কত পেলো, তার প্র্যাকটিস, তার পারফরমেন্স সবকিছুর উপর নির্ভর করে, ঠিক আছে। মানে সে কতটা প্র্যাকটিস করলো, আমরা যে হোমওয়ার্কগুলো দিলাম সেটা করলো কিনা, তার পারফরমেন্স, সে কতটা নিজেকে আপডেট করতে পারলো, সে কতটা শিখলো, সে আমরা যেটা পড়াচ্ছি, ধরো আমি তোমাকে একটা বই পড়াচ্ছি, সেই বইতে যতগুলো অঙ্ক আছে আমি তোমাকে তার থেকে সিলেক্টেড অঙ্ক করালাম, ঠিক আছে। এবার তুমি তার বাইরেও নিজে কতটা করার চেষ্টা করছো সবটাই আমরা জানতে পারি, তোমার সাথে ইন্টারঅ্যাক্ট করলেই জানতে পারি। তবে একটা জিনিস বারবার বলি, শুরুতে এটা তো অনলাইন ক্লাস হচ্ছে, যেহেতু শুরুর দিকে একদম তোমরা সকলে হয়তো কলকাতাতে আসোনি, তো সেই কারণে শুরুটা আমরা অনলাইনে রেখেছি। আজকে আমাদের অফলাইন আসার কথা ছিল, করা গেল না যে কারণে। যাই হোক, এবার যখন অফলাইনে আসার সুযোগ পাবে তখন কিন্তু এসে একটা 1-to-1 ইন্টারাকশন করবে এবং জানাবে তুমি যেটা ফিল করছো, তুমি যেটা অসুবিধা ফিল করছো বা সুবিধা ফিল করছো, বা তোমার মনে হচ্ছে যে এই জিনিসটা পড়ে ভালো লাগলো, বা এটা আরো এইভাবে আমি পড়তে চাই, বা এটা আরো ডিটেলসে পড়তে পারি কিনা, জানাবে, ইন্টারাকশন করবে। তাতে দেখবে সাবজেক্ট সম্পর্কে ডেপথ ক্লিয়ার হবে। আর আমি আগেই বলেছি, যে সময় আসছে, এই যে ধরো তুমি যখন গ্র্যাজুয়েট হয়ে বেরোবে, যখন তোমার জাস্ট হাতে সার্টিফিকেটটা আসবে গ্র্যাজুয়েশনের, ঠিক আছে, তখন গভর্নমেন্টের জব অফারিং ক্যাপাবিলিটি কিন্তু অলমোস্ট হাফ হয়ে যাবে। এখন যা আছে তার হাফ হয়ে যাবে। কেন হাফ হয়ে যাবে? কারণ ম্যাক্সিমাম জব উইল বি অকুপাইড বাই সেলফ অপারেটিং মেশিনস, ঠিক আছে। তো তুমি যদি স্কিলফুল না হও তাহলে কিন্তু তোমার জব পাওয়ার জায়গাটা কমে যাবে, ঠিক আছে। যারা ধরো স্কিলফুল নয়, জানে অলরেডি, তারা কি করে,
কে টিকটক করে বেড়ায়, কে ইউটিউব ভিডিও বানিয়ে বেড়ায়, কে ওই ব্লগিং করে বেড়ায়, কারণ সে জানে যে তার স্কিল নেই, তাকে ওইটাই করতে হবে। তো তুমি যখন হায়ার স্টাডি করতে এসেছো তার মানে তুমি নিশ্চয়ই মনে করো যে তুমি ক্যাপেবল। তুমি যদি মনে করতে যে না তুমি ক্যাপেবল নও, তাহলে তুমি কি করতে? হয় রান্নার ভিডিও বানিয়ে আপলোড করতে, না হয় ওই ব্লগিং বানিয়ে ব্লগিং করে আপলোড করতে, ঠিক আছে, এইসব করতে, না ওই টিকটক করে আপলোড করতে, এসব করতে। যখন তুমি হায়ার স্টাডি করতে এসছো ম্যাথস বলে একটা সাবজেক্ট নিয়ে, তার মানে নিশ্চয়ই তুমি মনে করো নিজেকে ক্যাপেবল, তোমার মধ্যে ক্ষমতা আছে বলে তুমি মনে করো। শুধু তুমি নয়, তোমার পরিবারও মনে করে যে তোমার মধ্যে ক্ষমতাটা আছে, কম্পিটিশনে দাঁড়ানোর মতো সামর্থ্য আছে তোমার মধ্যে, তবেই তুমি এই সাবজেক্ট নিয়ে এসছো। না এই সাবজেক্ট নিতেই না, এই সাবজেক্ট নেওয়ার সাহসই থাকতো না তোমার। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই সাবজেক্টটা ভয় পায়, যার ভয় পাওয়ার কারণও আছে, কারণ এই সাবজেক্টটা ছেলে খেলা হেলা ফেলা সাবজেক্ট নয়, এটা একটা সাধনা, ইটস আ পারসিভারেন্স। এর পেছনে টাইম দিতে হয়, এর পেছনে রাত দিন পড়ে থাকতে হয়, ঠিক আছে? পড়ে থাকলে রিটার্ন পাবে। আমি আগের দিন বলছিলাম তোমাদের ইনভেস্টমেন্ট নিয়ে, ঠিক আছে? রাতারাতি যে সমস্ত জিনিস আউটপুট দেয় সেই জিনিসটা কখনোই দামি হয় না। আগের দিন আমি একটা কম্পারিজন করছিলাম, একটা হচ্ছে আদানির শেয়ার আর একটা টাটা শেয়ার। আদানির শেয়ার তোমাকে রাতারাতি আউটপুট দেবে, আজকে 100 কালকে 200, পরের দিন আবার 30 টাকা হয়ে যাবে। টাটা শেয়ার আজকে 100 কালকে 100ই থাকতে পারে, আবার 100 টাকা 10 পয়সা হতে পারে, কিন্তু যদি 5 বছর 6 বছর রেখে দাও ওই 100 থেকে 1000 হয়ে যাবে ওটা, ঠিক আছে? ওকে, দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওই যে বললাম ইউটিউবার্স অ্যান্ড তোমরা যারা কোন একটা সাবজেক্ট নিয়ে এগোনোর জন্য এসেছো। ইউটিউবারদের তুমি আদানির শেয়ারের সাথে কম্পেয়ার করো, আর তোমাদেরকে তুমি টাটা শেয়ারের সাথে কম্পেয়ার করো। ডিফারেন্সটা সিম্পল। তোমরা এসেছো একটা লং টার্ম গেইনের জন্য, ঠিক আছে? কালকে যদি ইউটিউব বন্ধ হয়ে যায়, ধরো কালকে ইউটিউব বন্ধ হয়ে গেল, হতেই পারে, প্রাইভেট একটা কোম্পানি, তাদের বিজনেস পলিসি আছে, হবেই একটা না একটা সময় হবেই এটা। আজ থেকে ইউটিউবের আগে যে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো ছিল না, এখন সেগুলো বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হয়ে গেছে? বিকজ ইউটিউব এসেছে। আবার একটা নতুন কোনো কনসেপ্ট আসবে, সেই ইউটিউবটাকে জায়গা সরিয়ে দেবে, ইউটিউব অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তখন যখন ওর কনসেপ্টটা অবসলিউট হয়ে যাবে, যখন আর কোনো প্রয়োজনীয়তা থাকবে না, ওর লোকে দেখবে না, তখন চালাবে কি করে ইউটিউব? খরচাটা তুলবে কোথা থেকে? সো ন্যাচারালি বন্ধ হয়ে যাবে। তখন ইউটিউবারদের সংসার চলবে না। কি করে সংসার চালাবে? তখন ইউটিউবারদের সংসারও চলবে না। এরা তখন কি করে সংসারটা চালাবে? সো কেসটা ওটাই, ওই আদানি শেয়ার টাটা শেয়ার, ঠিক আছে? তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তুমি যে জায়গায় এসেছো তোমার একটা লং টার্ম পরিকল্পনা আছে, এবং সেই লং টার্ম পরিকল্পনা নিয়ে এসেছো। এটা রাতারাতির বিষয় নয়, এটা লাইফে নিজের পায়ে দাঁড়ানোর বিষয়। তাই সিরিয়াসলি পড়াশোনা করবে। তোমরা যে কোনো রকম সাপোর্টের জন্য আমাদেরকে পাচ্ছ সব সময়, কিন্তু আমাদের সাপোর্টটাকে কাজে লাগানোর জন্য তোমাকে পড়াশোনাটা করতে হবে, কাজটা করতে হবে। এবং আমরা সেটা কিন্তু সবসময়, যেমন দেখো তোমরা যখন অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে কোনো প্রোডাক্ট কেনো, সেখানে কি দেখো? প্রোডাক্টের রেটিং দেখো কি না? ঠিক তেমনই আমরা তোমাদেরকে প্রতি সপ্তাহে একটা করে মার্কস দেবো। ওই মার্কসটাই হচ্ছে তোমার রেটিং, মানে তুমি কতটা কাজকর্ম করছো, তুমি কতটা নিজেকে আপডেট রাখছো। ওই রেটিংটা দেখলেই বোঝা যাবে যে তুমি ভবিষ্যতে কি ধরনের জায়গায় পৌঁছাবে। মানে তোমার মতিগতির পরীক্ষা, তোমার মতিগতির রেটিং বলতে পারো সোজা কথায়, ঠিক আছে? তো যাই হোক, দেখো সিলেবাস নিয়ে ডিসকাস করেছি, কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে ডিসকাস করেছি, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? একটা জিনিস লাস্ট বলে আমি পড়ানোর মধ্যে ঢুকে যাব, সেটা হলো আমাদের একটা ওয়েবসাইট আছে, এবং এই ওয়েবসাইটের সাথে একটা অ্যাপও আছে। ওয়েবসাইটটা কেমন দেখতে? তুমি যদি গিয়ে গুগলে সার্চ করো www.mathsaddaeducation.in, ওয়েবসাইটটা খুলে যাবে, ঠিক আছে? আমি আগের দিন দেখিয়েও ছিলাম, আজকে কেন দেখাচ্ছি আবার সেটা বলি। সেটা বলার কারণ হলো, তোমরা ওয়েবসাইটে গিয়ে সবার আগে যেটা করবে সেটা হলো লগ ইন করে রাখবে। মানে এটা তো আমার প্রোফাইল দেখতে পাচ্ছ, মানে এখানে আমার প্রোফাইল দেখতে পাচ্ছ, তুমি এইখানে লগ ইন বলে একটা উইন্ডো পাবে, ঠিক আছে? তোমাকে এখানে লগ ইন বা সাইন আপ বলে দেখাবে। তো লগ ইনটা করে রাখবে, নিজের নাম, কলেজ, মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্রোফাইল পিকচার দিয়ে একটা সুন্দর করে প্রোফাইল বানিয়ে রাখবে। যে মুহূর্তে আমরা এখানে অফিসিয়াল কোর্স লঞ্চ করব, এখনো তোমাদের কোর্স আমরা লঞ্চ করিনি, এখানে জাস্ট
তোমাদের সাথে ক্লাসই হচ্ছে। কোর্স লঞ্চ কি জিনিস সেটা একটু বলে দিই, দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। এই যে ধরো এই জিনিসগুলো দেখছো, এই যে কোর্সগুলো দেখতে পাচ্ছ, এগুলো তোমাদের সিনিয়রদের কোর্স। 1 2 3 4 5 6 7 8 9, আমি যে কোনো একটা কোর্স খুলে দেখাচ্ছি, যে কোনো একটা কোর্স, ঠিক আছে, খুলে দেখাচ্ছি, ঠিক আছে। ধরো আমি এই কোর্সটাই খুলে দেখাচ্ছি, ঠিক আছে, ওকে। তো এই কোর্সের ভেতরে আমি যদি ঢুকি, ঠিক আছে, আমি যদি ঢুকি, হ্যাঁ, এই যে দেখছো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার গুলো দেওয়া আছে, ঠিক আছে, ওকে। তারপরে দেখো এইখানে 45 অ্যাটাচমেন্ট দেখাচ্ছে, টোটাল 45টা অ্যাটাচমেন্ট আছে। এগুলো ক্লাসের রেকর্ডিং, যে ধরো আমরা যে অনলাইন বলো বা অফলাইন বলো, দেখো অফলাইন ক্লাস যখন আমাদের হয় তখনও সামনে ক্যামেরা লাগানো থাকে, অনলাইন ক্লাসে তো অবশ্যই ক্যামেরা লাগানো থাকে। তো অফলাইন ক্লাসেরও রেকর্ড হয়, অনলাইন ক্লাসেরও রেকর্ড হয়, প্রত্যেক ক্লাসের রেকর্ড তৈরি হয়। এবং যে রেকর্ডটা তৈরি হলো সেই রেকর্ডটাকে আমরা ডাইরেক্ট আপলোড করি আমাদের ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইটের করেসপন্ডিং যে মোবাইল অ্যাপ আছে সেই মোবাইল অ্যাপেও তোমাদের মোবাইল অ্যাপের লিংকও দিয়ে দেওয়া হবে, ওয়েবসাইটের নাম তো তোমরা দেখেই নিয়েছো, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের দেখানোর জন্য এটা জাস্ট খুললাম। যেমন ধরো এটা হচ্ছে ডে 1 এর আমাদের ক্লাসের ভিডিওটা। আমি এখান থেকে ওয়াচে, এখানে ওয়াচ বলে লেখা আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, অনেক ছোট দেখাচ্ছে হয়তো। তো ওয়াচে ক্লিক করলে এটা রেকর্ডিংটা চলতে শুরু করবে যদি আমি এই কোর্সে থাকি। আবার তার করেসপন্ডিং পিডিএফটাও আছে, মানে ক্লাস যেটা পড়ানো হয়েছে সেটার পিডিএফটাও আছে, ঠিক আছে। তো সবকিছু সাজিয়ে দেওয়া থাকে, শুধু তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে। সাজিয়ে আমরা সবকিছু কিন্তু রেডি করে দিই, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং, প্রত্যেকটা ক্লাসের নোটস, সবকিছু আমরা সাজিয়ে রেডি করে দিই, ঠিক আছে। শুধু তোমাকে পড়াশোনাটা করে প্রত্যেকটা ক্লাসের পরে এবং আগে নিজেকে আপডেটেড রাখতে হবে। পারলে যতটা তোমাকে পড়ানো হচ্ছে তার থেকে বেশি ইনফরমেশন জোগাড় করার চেষ্টা করতে হবে। আমরা যতটা পড়াচ্ছি তার থেকে একটু বেশি এগিয়ে থাকার চেষ্টা করতে হবে, ঠিক আছে। এইটুকু তোমার কাজ। এবং আমরা যখন টেস্ট নেব প্রত্যেক সপ্তাহে, যখন আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে টেস্ট নেওয়ার, ঠিক আছে। তবে প্রত্যেক সপ্তাহে তো হয় না, যেমন ধরো কিছু সপ্তাহে ছুটি থাকে, পুজোর সপ্তাহ, টেস্ট কোথা থেকে হবে সকাল, ঠিক আছে। বা ধরো কোনো একটা সপ্তাহে প্রচুর ক্লাস দিলাম, সেই সপ্তাহে টেস্ট নেওয়া গেল না। তো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ আমরা মাসে 2টো বা 3টে টেস্ট তো হবেই, ঠিক আছে। তো সেই টেস্টগুলোর যে রেজাল্ট, তার উপর ভিত্তি করেও তোমার ওই মার্কস, যেটা তোমাকে যে মার্কসটা দেওয়া হবে, ওভারঅল মার্কস, সেটা কিন্তু ম্যাটার করবে, ঠিক আছে। খেয়াল রেখো, তোমার কাজ হচ্ছে ওই মার্কসটাকে ম্যাক্সিমাইজ করা। তোমার কাজ এতটুকু যে তোমাকে যে মার্কসটা আমরা প্রতি সপ্তাহে দেবো সেটাকে ম্যাক্সিমাইজ করা, এতটুকু তোমার কাজ। বাকি তোমার রেজাল্ট, তোমার ফিউচার আমরা বুঝে নেব, ঠিক আছে। ব্যাস। আর এই মুহূর্তে এখানে তো কিছু বলার নেই, আমার মতে ডাইরেক্ট ক্লাস শুরু করে দেওয়াটা বেটার। বলো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলে ফেলো, নাহলে আমি টপিকে ঢুকে যাব। বলো বলো বলো, তাহলে চলো টপিকে ঢুকে যাওয়া যাক, ওকে।